সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আবার অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি বিবি অনার্স 4th ইয়ারের একটা কোর্স নিয়ে আলোচনা করব। কোর্স টাইটেলটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই কোর্সে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি অনলাইনে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 6 এটার নাম হলো দ্য ফিনান্সিয়াল ডিসিশনস। এটা হলো আর্থিক সিদ্ধান্ত সমূহ। এই আর্থিক সিদ্ধান্ত এই অধ্যায়ে মূলত 3টা আলোচ্য বিষয় আছে। নাম্বার 1 হলো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের সার্বিক ব্যয়। আরও একটা আছে তোমার মডিগ্লিনি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ বা প্রপোজিশন, প্রপোজিশন। এবং আরও একটা আছে, সেটা হলো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ মূলত 3টা আলোচ্য সূচি নিয়ে এই অধ্যায়টা গঠিত হয়েছে। নাম্বার 1 ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, নাম্বার 2 মডিগ্লিনি অ্যান্ড মিলার প্রপোজিশন, অ্যান্ড নাম্বার 3 অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ অনলাইনেই। আমরা আজকে যেটা বেছে নিয়েছি আমাদের আলোচ্য সূচি, সেটা হলো প্রথমটাই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা বাংলা করলে মূলধনের গুরুত্বপ্রদত্ত ব্যয় বা সার্বিক মূলধন ব্যয়ও বলা হয়। এটাকে WACC দিয়ে প্রকাশ করা হয়, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অথবা KO দ্বারা প্রকাশ করা হয়, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা এই কস্ট অফ ক্যাপিটালটা সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার করে নিই, কনসেপ্টটা ক্লিয়ার করে নিই যে এটা বাংলা অর্থ দ্বারা মূলধনের ব্যয়। তাহলে সহজ ভাষায় বুঝতে গেলে একটি প্রতিষ্ঠান বা একটি ব্যবসা প্রতিষ্ঠান বা অব্যবসায়ী প্রতিষ্ঠান হোক, ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য যে বা যারা মূলধন সরবরাহ করে থাকেন, এই মূলধন সরবরাহের প্রতিদান স্বরূপ প্রতিষ্ঠানের কাছে ন্যূনতম যে মুনাফাটা প্রত্যাশা করে, সেটাই প্রতিষ্ঠানের জন্য মূলধন সংগ্রহের ব্যয়, মূলধনের ব্যয়। সহজ সাদামাটা কথা হলো, মূলধন ব্যবহার করার প্রতিদান স্বরূপ যারা মূলধন সরবরাহ করছেন তাদেরকে যে ন্যূনতম তাদের যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা যে পূরণ করার জন্য যে অর্থটা কোম্পানিকে বা ব্যবসা প্রতিষ্ঠানকে বহন করতে হয়, সেটাই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয়। এখন আমরা চলে যাব একটি জয়েন্ট স্টক কোম্পানির মূলধনের কি কি কম্পোনেন্টস থাকতে পারে। তো আমরা এখানে চলে আসছি কম্পোনেন্টস অফ ক্যাপিটাল অফ এ জয়েন্ট স্টক কোম্পানি। একটি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের উপাদানগুলো কি কি। আমরা সাধারণত একটি যৌথ মূলধনী কোম্পানির 4টা উপাদান দেখতে পাই। এগুলাকে আমরা সোর্সেস অফ লং টার্ম ক্যাপিটাল বলতে পারি। নাম্বার 1 কমন স্টক ক্যাপিটাল। সাধারণ শেয়ার মালিকদের থেকে সাধারণ শেয়ার বিক্রয় করে একটি যৌথ মূলধনী কোম্পানি যে মূলধনটা সংগ্রহ করে, সেটা হলো কমন স্টক ক্যাপিটাল বা সাধারণ শেয়ার মূলধন। যে সকল কোম্পানি অগ্রাধিকার শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, তাদের এই উপাদানটা থাকবে, সেটাকে বলে প্রেফার্ড স্টক। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার বিক্রয়ের মাধ্যমে এই মূলধনটা সংগ্রহ করা হয়। থার্ড সোর্স বা থার্ড কম্পোনেন্ট হচ্ছে ডিবেঞ্চার আর বন্ড। যে নামে ডাকা হোক, একটা কোম্পানি তার একটা লং টার্ম ক্যাপিটাল একটা বড় অংশ ডিবেঞ্চার বা ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে বা বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করে থাকে। এটা থার্ড কম্পোনেন্ট। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল, যেটা মূলত এই সাধারণ শেয়ার মালিকদের অংশ, সেটা রিটেইনড আর্নিংস বা অবন্টিত মুনাফা, এটা কারবারে রেখে দেওয়া হয়। এই 4টা কম্পোনেন্টস নিয়ে একটি যৌথ মূলধনী কোম্পানির মূলধনটা গঠিত হয়। এই কম্পোনেন্টস, প্রত্যেকটা কম্পোনেন্টসের ইন্ডিভিজুয়াল ব্যয় আছে। অর্থাৎ এই সাধারণ শেয়ার মালিকরা যে সাধারণ শেয়ার ক্রয় বাবদ কোম্পানিকে যে টাকাটা সরবরাহ করে, তারা কোম্পানির কাছে ন্যূনতম একটা লভ্যাংশ প্রত্যাশা করে। এটাই হলো কোম্পানির জন্য সাধারণ শেয়ারের ব্যয়। সেটা নাম হলো কস্ট অফ ইকুইটি। এটা কস্ট অফ কমন স্টক বলা হয়। এটা প্রথাগতভাবে এটা কস্ট অফ ইকুইটি KE দ্বারা প্রকাশ করা হয়। কে দ্বারা এখানে কস্ট, ল্যাটিন ওয়ার্ড, কে দ্বারা কস্ট বোঝানো হচ্ছে, আর ই দ্বারা ইকুইটিকে বোঝানো হচ্ছে। এটা এখন আমেরিকান টার্মিনোলজিতে কস্ট অফ কমন স্টকও বলা হয়।
বাট প্রত্যেকটা এখন কেই দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে আমরা কমন স্টকের যে স্পেসিফিক কস্ট সেটার নাম হলো কস্ট অফ ইকুইটি। আর আমরা এই প্রত্যেকটা উৎসের বা প্রত্যেকটা উপকরণ বা উপাদানের যে ব্যয় নির্ণয় করবো ওইটাকে বলা হয় সুনির্দিষ্ট ব্যয় বা স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। আর এই চারটা স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটালকে যখন আমরা গড় বা ওয়েটেড কস্ট বের করবো সেটা হয়ে যাবে সার্বিক মূলধন ব্যয়, বা মূলধন ব্যয় বলতে মূলত এই চারটার গড় ব্যয়কেই বোঝানো হয়। তাহলে আমরা জানলাম যে কমন স্টক যারা কিনবেন বা কোম্পানি কমন স্টক বিক্রি করে যে মূলধন সংগ্রহ করবে সেই মূলধনের যে ব্যয়টা সেটা হলো কস্ট অফ ইকুইটি, এটা প্রতীক কে। আমরা এই অধ্যায়ে শিখব এই কস্ট অফ ইকুইটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখতেছি কস্ট অফ ইকুইটি নির্ণয় করার তিনটা কৌশল আমরা জানবো। আমাদের বোর্ডে স্পেসের অভাবে এবং বোর্ডটা যদি আরো বড় করে লেখাটা আরো ছোট হয়ে যাবে তাই আমি এখানে লিখে নিই। এটা হলো মূলত মেথডস অফ ক্যালকুলেটিং কস্ট অফ ইকুইটি, এখানে পাশে লিখে দেওয়া যেত, দেন এটা দেখো ক্যামেরার বাইরে চলে যাচ্ছে, সুতরাং আমরা এটা লিখে নিই। এটা হলো মেথডস অফ ক্যালকুলেটিং কস্ট অফ ইকুইটি, অর্থাৎ আমরা কি কি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় সুনির্দিষ্ট ব্যয় নির্ণয় করতে পারি। নাম্বার 1 হলো সিএপিএম অ্যাপ্রোচ। এটা আমরা সকলেই জেনে গেছি, একটু পুরো আমরা এই অধ্যায়গুলো আলোচনা করেছি। ক্যাপিটাল অ্যাসেস প্রাইসিং মডেল, এই অ্যাপ্রোচ অনুসারে আমরা কস্ট অফ ইকুইটি ব্যয় নির্ণয় করতে পারি। সেখানে একটা ফর্মুলা আছে কে ইকুয়ালস টু আরএফ প্লাস কেএম মাইনাস আরএফ ইনটু বিটা। আমরা আগামী ক্লাসে সুনির্দিষ্ট অঙ্কে চলে যাব, তখন আমরা এই ধরনের ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশনগুলো আলোচনা করব। আজকে মূলত বেসিক্যালি এই কনসেপচুয়াল মানে ডেভেলপমেন্টের জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আজকে ক্লাসটা ডেকোরেট করা হয়েছে। তাহলে আমরা জানলাম কস্ট অফ ইকুইটি নির্ণয়ের একটা পদ্ধতি হলো সিএপিএম অ্যাপ্রোচ, বা এটা ক্যাপ মডেল বলা হয়। সিএপি ক্যাপ মডেল, ক্যাপিটাল অ্যাসেস প্রাইসিং মডেল। অনেক সময় আমাদেরকে প্র্যাকটিক্যালি যে প্রবলেম দিবে সেই প্রবলেমের যে আমাদেরকে র ডাটা বা বেসিক ডাটা দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা দেখব যে ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল অ্যাপ্রোচটা আমরা অ্যাপ্লাই করতে পারছি না। সুতরাং আমাদেরকে শুধু একটি পদ্ধতি জানা থাকলে আমরা স্বয়ংসম্পূর্ণ বা সম্পূর্ণ জ্ঞানটা অর্জন করতে পারবো না। তাহলে আমাকে বাকি পদ্ধতিগুলো জানতে হবে। নাম্বার 2 ডিভিডেন্ড মডেল, কেউ এটাকে পাস্ট ডিভিডেন্ড মডেলও বলা হয়, বাংলায় অতীত লভ্যাংশ পদ্ধতি। এটার একটা ফর্মুলা আছে কে ইকুয়ালস টু d0 বাই p0 ইনটু 100। অ্যান্ড ফাইনালি ডিভিডেন্ড গ্রোথ মডেল, লভ্যাংশ প্রবৃদ্ধি পদ্ধতি। এটার একটা ফর্মুলা আছে, একাধিক ফর্মুলা আছে। যখন ফ্লোটেশন কস্ট থাকবে তখন কি হবে, ফ্লোটেশন কস্ট না থাকলে কি হবে, নতুন শেয়ার বিল ক্ষেত্রে কি হবে। তাহলে এটা ফর্মুলা আমরা জাস্ট প্রাইমারি একটা ফর্মুলা বলে রাখি, কে ইকুয়ালস টু d1 বাই p0 মাইনাস f প্লাস g অল ওভার 100। আমরা এখন প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ফর্মুলার অ্যাপ্লিকেশন দিয়ে আমরা অঙ্ক করে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জেনে গেলাম কস্ট অফ ইকুইটি তিনটা পদ্ধতিতে তার ব্যয় নির্ণয় করা যায়। আমি আবার সামারাইজ করে দিচ্ছি। নাম্বার 1 সিএপিএম অ্যাপ্রোচে করতে পারি, ডিভিডেন্ড মডেল অ্যাপ্লাই করে করতে পারি, আর ডিভিডেন্ড গ্রোথ মডেল অনুসারেও করতে পারি। এইটা ডিপেন্ড করবে তোমাদেরকে প্র্যাকটিক্যালি যে অঙ্কটা যখন সলিউশন করবে ওই অঙ্কের ল্যাঙ্গুয়েজ, ওই অঙ্কে কি ডিজাইন, কি ফিল্ড ডাটাগুলো দেওয়া আছে, র ডাটা কি দেওয়া আছে, তার আলোকে তোমাকে ডিসাইড করতে হবে এই তিনটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি তুমি প্রয়োগ করবে। সুতরাং আমাদের এই তিনটা পদ্ধতি যদি আমরা জানা থাকে তাহলে যে কোনো একটা পদ্ধতি যেটা প্রযোজ্য সেটা প্রয়োগ করে আমরা কস্ট অফ ইকুইটি নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমাদের সাধারণ শেয়ারের সুনির্দিষ্ট ব্যয় আমরা নির্ণয় করে ফেলতে পারবো। সাধারণ শেয়ারের সুনির্দিষ্ট ব্যয় নির্ণয় করার পর আমরা চলে যাব প্রেফার্ড স্টক। আমরা প্রায়শই দেখবো অনেক কোম্পানি যে প্রেফার্ড স্টকটা ইস্যু করে না। প্রেফার্ড স্টককে এটা প্রেফারেন্স শেয়ার নামে পরিচিত, এটাকে হাইব্রিড শেয়ারও বলা হয়। ঠিক আছে, অনেক সময় তোমাদেরকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হতে পারে যে হাইব্রিড শেয়ার বলতে কি বুঝো। বলতে প্রেফার্ড স্টকের একটা নাম হলো হাইব্রিড স্টক, হাইব্রিড শেয়ারও বলা হয়। তো এই প্রেফার্ড স্টকটা অনেক কোম্পানি ইস্যু করে না। যদি আমার র ডাটাতে থাকে প্রেফার্ড স্টক সম্পর্কে কোনো তথ্য, তখনই আমরা প্রেফার্ড স্টক সম্পর্কে ভাববো। তাই প্রেফার্ড স্টকের যে ব্যয় সেটা হলো কস্ট অফ প্রেফার্ড স্টক, এটা কেপি দ্বারা প্রকাশ করা হয়। এই প্রেফার্ড স্টকে যখন আমরা ব্যয় নির্ণয় করবো তখন আমাকে দেখতে হবে এই প্রেফার্ড স্টকটা দুই ভাবে আমরা ইস্যু করতে পারি। একটা হলো ইরিডিমেবল, অপরিশোধযোগ্য, যে কোম্পানির যে কতদিন মেয়াদকাল থাকবে, কোম্পানির মেয়াদকাল পর্যন্ত এই শেয়ারগুলো কোম্পানি কখনো মূল্য পরিশোধ করবে না।
তাহলে একটা প্রশ্ন স্বাভাবিক জাগতে পারে, তাহলে এই শেয়ারগুলো যারা ক্রয় করবেন তারা যদি তাদের ক্রয়কৃত মূল্য ফেরত পেতে চায় কী করবে, তারা স্টক মার্কেটে যেয়ে তারা শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটা তাদের পুঁজিটা সংগ্রহ করবে। এটা তোমরা অলরেডি 3rd চ্যাপ্টারে করে আসছো, রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে করে আসছো। আর আরেকটা হতে পারে রিডিমেবল, পরিশোধযোগ্য, একটা নির্দিষ্ট মেয়াদকাল পর এই অগ্রাধিকার শেয়ারগুলো কোম্পানি পরিশোধ করে দিতে পারে। তাহলে আমরা যখন কস্ট অফ প্রেফার্ড স্টকের ব্যয় নির্ণয় করবো তখন আমাকে দেখতে হবে প্রশ্নটা পড়ে যে এটা কি রিডিমেবল প্রেফার্ড স্টক অর। আমরা কস্ট অফ কমন স্টক এর ব্যয় নির্ণয়ের কৌশলগুলো শিখে ফেললাম। একটি যৌথ মূলধনী কোম্পানি অতঃপর তাদের অগ্রাধিকার শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে আমরা বলতে পারি কম্পোনেন্টস অফ ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি, সেকেন্ড কম্পোনেন্টস হলো প্রেফার্ড স্টক। বাট এই প্রেফার্ড স্টকটা অনেক কোম্পানি প্রেফার করে না, অনেক কোম্পানির ক্ষেত্রে প্রেফার্ড স্টক নাও থাকতে পারে তাদের মূলধন কাঠামোতে। আর এই প্রেফার্ড স্টকটাকে হাইব্রিড সিকিউরিটি বলা হয় বা হাইব্রিড স্টকও বলা হয়। তাহলে এটা অনেক তোমরা ভাইবা বোর্ডে তোমাদেরকে ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে যে হাইব্রিড শেয়ার বলতে কি বুঝি, মূলত প্রেফার্ড স্টকেরই আরেকটা নাম হলো হাইব্রিড শেয়ার। ঠিক আছে, তাহলে প্রেফার্ড স্টকের ব্যয় যেটা আমরা নির্ণয় করবো তার নাম হবে কস্ট অফ প্রেফার্ড স্টক, এটা প্রতীক কেপি। তাহলে কস্ট অফ প্রেফার্ড স্টকের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমাকে যে বিষয়টা সবচেয়ে কেয়ারফুলি দেখতে হবে যে এটা দুই ধরনের হতে পারে। আমরা যে কস্ট প্রেফার্ড স্টক ইস্যু করব, একটা হলো ইরিডিমেবল অর্থাৎ অপরিশোধযোগ্য, আর একটা হতে পারে পরিশোধযোগ্য। সুতরাং ব্যয় নির্ণয় করার সময় দেখতে হবে যে কোম্পানি কোন ধরনের শেয়ার ইস্যু করেছিল, অপরিশোধযোগ্য না পরিশোধযোগ্য, দুটার নির্ণয়ের সূত্র দুই ধরনের। সুতরাং আমরা এবার জেনে নিই অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বলতে কি বোঝায়। যে শেয়ারগুলো কোম্পানির পুরো মেয়াদকালে, কোম্পানি যত বছর বিজনেস ফিল্ডে থাকবে তার এই মেয়াদকালে কখনোই এই মূল্যটা কোম্পানি নিজে ফেরত দিবে না শেয়ার মালিকদেরকে, অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে। তো স্বাভাবিক প্রশ্ন আসতে পারে তাহলে তারা এই টাকাটা কোত্থেকে নেবে। তারা যদি তাদের মূল্যটা ফেরত পেতে চায় তাহলে তারা এই টাকাটা জয়েন্ট স্টকগুলো যেখানে বেচাকেনা হয়, এটা আইদার ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটং স্টক এক্সচেঞ্জে তারা কেনা বেচা করতে পারবে। এবং এই বিষয়টা আমরা রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট নামক একটা অধ্যায় আছে, তো 3rd চ্যাপ্টারে আমরা এটা ক্লিয়ার করে দিয়েছি। আর এক ধরনের হতে পারে যে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, এটা হলো অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। এই শেয়ারগুলো কোম্পানির একটা নির্দিষ্ট মেয়াদকাল দিয়ে দেওয়া হয়, এই মেয়াদকালের মধ্যে কোম্পানি এই শেয়ারগুলো মূল্য পরিশোধ করে দেয়। সুতরাং এগুলোকে বলা হয় পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। তাহলে আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রশ্নটা খুব ভালো করে দেখব। আমার যে প্রশ্ন দেওয়া আছে সেটা কি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার সম্পর্কে বলা আছে না অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার সম্পর্কে বলা আছে। আমরা প্রশ্ন পড়ে যেটা যে নিয়মের অঙ্ক আসবে আমরা সেই সূত্রের দিকে যাব। আমরা যখন প্র্যাকটিক্যালি অঙ্ক নিয়ে কাজ করব তখন দেখব যে ইরিডিমেবলের ফর্মুলা এক ধরনের, রিডিমেবলের ফর্মুলা একটু ভিন্ন ধরনের। ওকে, আমরা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা একটা কমপ্লিট অঙ্ক নিয়ে কাজ করবো, যেখানে আমরা সবগুলো বিষয় কি একটা প্রবলেমের মাধ্যমে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমি রিকোয়েস্ট করবো আমরা ওই ম্যাথমেটিক্যাল ক্লাসটা যখন করবো ওই ক্লাসটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করো তাহলে দেখবে যে আমাদের এই অধ্যায় সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা চলে আসবে। ওই ক্লাসটা এত বড় একটা চ্যাপ্টার অঙ্ক যে আমরা হয়তো 2টা বা 3টা ক্লাসে বিভক্ত করে পড়বো, যেহেতু তোমাদের অন এয়ার টাইমটা যাতে অ্যাডজাস্ট হয় এবং ব্রেনও খুব বেশি লোড না পড়ে। হয়তো আমরা একদিন কস্ট অফ ইকুইটিটাকে ক্লিয়ার করবো, আরেকদিন কস্ট অফ প্রেফার্ড স্টককে ক্লিয়ার করবো, আরেকদিন কস্ট অফ ডিবেঞ্চারকে ক্লিয়ার করবো। তাহলে আমরা মূলত অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কী কী আমাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে বা কি মনোযোগটা সজাগ রাখতে হবে, কি দেখতে হবে এটা কি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার না অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। প্রত্যেকের ধরন অনুসারে ফর্মুলা ভিন্ন। এরপর আমরা চলে যাই একটা যৌথ মূলধনী কোম্পানি সাধারণ শেয়ার পরই তাদের সবচেয়ে পছন্দের উৎস হলো ডিবেঞ্চার বা বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করা। কেননা আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে কোম্পানি তার ঋণকৃত মূলধনের যে সুদ, এই সুদের উপর সে ট্যাক্স বেনিফিট পায়। মূলত এই ট্যাক্স বেনিফিট পাওয়ার কারণে এই সোর্সের কস্টটা সর্বনিম্ন হয় এবং আমরা
দেখো কোম্পানি প্রেফার্ড স্টকের চেয়ে ডিবেঞ্চারকে বেশি পছন্দ করে। তাহলে আমরা প্রায়শই অঙ্কে দেখতে পাবো যে কস্ট অফ ডিবেঞ্চার আছে। তাই ডিবেঞ্চার বা বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানি যে মূলধনটা সংগ্রহ করে সেই মূলধন সংগ্রহের প্রতিদান স্বরূপ যে সুদ এই যারা ডিবেঞ্চার বা বন্ড ক্রয় করে তাদেরকে কোম্পানি প্রদান করে সেটাকে বলে কস্ট অফ ডেট, বা এটা কেডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঋণের ব্যয়, তাহলে কস্ট অফ ডেট এটার প্রতীক হলো কেডি। এখন কস্ট অফ ডেট নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে আরেকটু কশাস হতে হবে, আরেকটু সচেতন হতে হবে। আমরা ঋণের ব্যয়কে দুই ভাগে ভাগ করতে পারি, বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট, ঋণের কর পূর্ব ব্যয়, এটা কে আই দ্বারা প্রকাশ করা হয়, আর আফটার ট্যাক্স কস্ট অফ ডেট এটা কেডি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা দেখো এটা আমি কস্ট অফ ডেট বলতে কেডি রেফার করেছি, আবার নিচে বলতেছি কে আই এবং কেডি। এটা মূল মেসেজটা হলো কস্ট অফ ডেট বলতে মূলত আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কে বোঝায়। আমরা যখন কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করব সেখানে যে কস্ট অফ ডেটকে রেফার করবে সেই কস্ট অফ ডেট বলতে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কে বোঝাবে। তাই কস্ট অফ ডেট এর প্রতীক কিন্তু ইউনিক প্রতীক কেডি, আর কে আইটা আসছে জাস্ট বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট বের করার জন্য। মূলত আমরা যদি দেখি কোনো ডিবেঞ্চারের ফেস ভ্যালু, সেলস ভ্যালু এবং নেট সেলস ভ্যালু একই অঙ্কের হয়, সেই ক্ষেত্রে আমার ডিবেঞ্চারের গায়ে অঙ্কিত যে অঙ্কটা থাকে সেটাই হলো কে আই। এটা জাস্ট ইন্টারেস্ট নির্ণয়ের জন্য এই মানটা আমার দরকার হয়, আর হিসাবে প্রভাব ফেলে মূলত আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। তাহলে এই দুটাই আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করে দেখাবো, বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট কীভাবে নির্ণয় করা হয় আর আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কীভাবে নির্ণয় করা হয়। এছাড়া মূল্য পরিশোধের ভিত্তিতে আমরা কস্ট অফ ডেটকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো রিডিমেবল ডিবেঞ্চারের ক্ষেত্রে একটা ব্যয়, আর একটা হলো ইরিডিমেবল ডিবেঞ্চার বা বন্ডের ব্যয়। সেক্ষেত্রে এটা মূলত যেহেতু আফটার ট্যাক্স কস্ট অফ ডেটটাকে আমরা কস্ট অফ ডেট বলে রেফার করতেছি, আমি এখানে এটা বোর্ডের স্পেস স্বল্পতার জন্য আমরা এটাকে রেফার করেছি। তাহলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেটকে আমরা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবো। দেখবো এটা কি ইরিডিমেবল, অপরিশোধযোগ্য না পরিশোধযোগ্য। যে সকল অঙ্কে মেয়াদকাল দেওয়া থাকবে সেই ডিবেঞ্চারগুলো আমরা বুঝে যাব যে পরিশোধযোগ্য, আর যে ক্ষেত্রে কোনো মেয়াদকাল উল্লেখ থাকবে না সেটা হবে অপরিশোধযোগ্য। তাহলে আমরা ঋণের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আরেকটু কেয়ারফুলি একটু এগোবো, দেখবো এটা কি আমার বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট না আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কোনটা চাওয়া হয়েছে। এবং অধিকাংশ অঙ্কে আফটার ট্যাক্স কস্ট অফ ডেটটা চাওয়া হয়, আর আফটার ট্যাক্স কস্ট অফ ডেট যখন আমরা নির্ণয় করবো আমরা দেখবো এটাকে ইরিডিমেবল ডিবেঞ্চার আর রিডিমেবল ডিবেঞ্চার, প্রত্যেকের ধরন অনুসারে ফর্মুলা ভিন্ন। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল সোর্স সেটা হলো রিটেইনড আর্নিংস, অবন্টিত আয়। মূলত এই অবন্টিত আয়টার মালিক হলো সাধারণ শেয়ার মালিকরা। সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ তোমরা ডিভিডেন্ড পলিসি থার্ড ইয়ার অলরেডি শিখে আসছো, যে কোম্পানি যে শেয়ার প্রতি আয় ইপিএস যেটা হয় সেই ইপিএস এর একটা সার্টেন পার্সেন্টেজ ডিভিডেন্ড ডিক্লার্ড অ্যান্ড পেড যায় এবং কিছু অংশ রিটেইনড আর্নিংস হিসেবে রেখে দেয়। রিটেনশন রেশিও আর ডিভিডেন্ড পে আউট রেশিও, ধরে নিই যদি আমার ডিভিডেন্ড পে আউট রেশিও 60% হয় তাহলে 40% হলো রিটেনশন রেশিও। ওই যে আমি রিটেইন করলাম ওই রিটেইন থেকে আসে রিটেইন আর্নিংস, আয়টা একটা আমি রিটেইন করে রাখলাম। এখন অনেকে মনে করে এটা তো কোম্পানির অভ্যন্তরীণ রয়েছে, এটা তো আছে, এটা আমার ব্যয় কি? এই সাধারণ শেয়ার মালিকরাই বলবে যে আমাদের টাকা কিছু অংশ কোম্পানি রেখে দিয়েছে, কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরসের কাছে, তাদেরও ওই সাধারণ শেয়ার মালিকদেরও যে অংশটা রেখে দেওয়া হয়েছে তার উপরও তার একটা ন্যূনতম মুনাফা প্রত্যাশা করে। সুতরাং এই রিটেইন আর্নিংস তো ব্যয়বিহীন নয়। তাহলে রিটেইন আর্নিংসের জন্য যে ব্যয়টা হবে সেটাকে আমরা বলবো কস্ট অফ রিটেইন আর্নিংস, এটা প্রতীক হলো কে আর। এই রিটেইন আর্নিংস কস্ট অফ রিটেইন আর্নিংস নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আমাকে প্রশ্নটা ফলো করে দেখতে হবে এখানে পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া আছে কিনা। যদি পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে আমাকে একটা বিশেষ ফর্মুলা প্রয়োগ করতে হবে, আর যদি পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে আমরা সাধারণভাবেই করে ফেলতে পারবো। তাহলে আমরা কস্ট অফ রিটেইন আর্নিংস নির্ণয় করার সময় একটু কেয়ারফুল হব যে এখানে প্রশ্নে পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া আছে কি দেওয়া নেই। এখানে যেটা হবে কস্ট অফ রিটেইনের ক্ষেত্রে হবে কর্পোরেট ট্যাক্স রেট, আর রিটেইন আর্নিংসের ক্ষেত্রে হবে পার্সোনাল ট্যাক্স রেট।
সাধারণত কস্ট অফ কমন স্টক আর কস্ট অফ প্রেফার্ড স্টকের ক্ষেত্রে পার্সোনাল ট্যাক্স রেটের প্রয়োগ নেই, আমাদের লেভেলে যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো আছে সেক্ষেত্রে নেই। এখন এই রিটার্ন আর্নিংসের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে এই পার্সোনাল ট্যাক্সটা থাকলে আমাকে একটু বেশি কেয়ারফুলি করতে হবে। আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, এই কস্ট অফ রিটার্ন আর্নিংসের ক্ষেত্রে আমার ফ্লোটেশন কস্ট হবে না। অনেক সময় প্রশ্নে ফ্লোটেশন কস্ট দেওয়া থাকে কস্ট অফ ইকুইটি নির্ণয়ের সময়, ওই ফ্লোটেশন কস্টটা আমার রিটার্ন আর্নিংসের ক্ষেত্রে বিবেচ্য হবে না, কেননা এই রিটার্ন আর্নিংসটা কোম্পানির অভ্যন্তরীণ উৎস, এটার জন্য কোনো ফ্লোটেশন কস্ট লাগে না, কোনো উত্তোলন খরচ বা বিক্রয় বিতরণ খরচ এটার সাথে সম্পৃক্ত নয়। এই ছিল আমার স্পেসিফিক সোর্সের ব্যয়, এইটাকে বলা হয় স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। আমরা এই চারটা উৎসের সুনির্দিষ্ট ব্যয় নির্ণয় করার পর এই চারটা ব্যয়ের একটা গড় ব্যয় নির্ণয় করব। ওই গড় ব্যয়টাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, WACC, অথবা KO দ্বারা প্রকাশ করা হয় ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ফাইনালি আমরা এই চারটা উৎসের ব্যয়কে গড় ব্যয় নির্ণয় করব, অতঃপর আমরা মূলধনের ব্যয় পাবো। এই মূলধনের ব্যয় বলতে মূলত মূলধনের সার্বিক ব্যয়কে বোঝানো হয় বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালকে বোঝানো হয়। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় যেটা ছিল, কোর্স টাইটেল ছিল ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তার ষষ্ঠ অধ্যায়ের দ্য ফাইন্যান্সিয়াল ডিসিশনস। এখানে আমার তিনটা ইস্যু অ্যাড্রেস করা হয়েছে। আমরা প্রথম ইস্যুটা নিয়ে কাজ করলাম, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমরা চেষ্টা করেছি আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসগুলোতে সবগুলো উৎসের সুনির্দিষ্ট ব্যয় নির্ণয় করে সার্বিক মূলধন ব্যয় নির্ণয় করব। এক্ষেত্রে আমরা আগামী ক্লাসে একটা ইউনিভার্সিটি কোশ্চেন রেফার করব, ওই ইউনিভার্সিটি কোশ্চেনটা আমরা সরাসরি এই ক্লাসে প্র্যাকটিক্যালি সলভ করে দেব। সে অবধি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।